আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা চলে আসলাম যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 2 নিয়ে। এই অধ্যায় থেকে আজকে আমরা টেস্ট পেপার সলভিং এবং রিভিশন ক্লাস সম্পন্ন করব। তো আমাদের এই চ্যাপ্টারটি হচ্ছে মূলত যৌক্তিক বিভাগ নিয়ে। তো যৌক্তিক বিভাগ কি, এর কাজ কি, এইসব বিষয়ে আমরা যেসব গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং টেস্ট পেপার যেসব প্রশ্ন ওগুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো প্রথমে শুরু করা যাক আমাদের ঢাকা বোর্ড 2022-এ আসা একটি কোশ্চেন, যেখানে আমাদের দেখো কতে বলা হচ্ছে যে যৌক্তিক বিভাগের মূল সূত্র কয়টি। আচ্ছা, যৌক্তিক বিভাগের মূল সূত্র হচ্ছে মূলত একটি, ঠিক আছে। যৌক্তিক বিভাগ মূলত একটি। তুমি যেই টাইমে যৌক্তিক বিভাগ করো যেই বিষয়ের উপরে, ওই সময় তোমার একটি মাত্র মূল সূত্র তোমার গ্রহণ করতে হবে, ঠিক আছে। একটি মাত্র নীতি তখন তোমার এক্ষেত্রে গ্রহণ করতে হবে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে খতে বলা হচ্ছে, এদিকে যে ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন। ক্ষুদ্রতম উপজাতি বলতে বোঝানো হচ্ছে যেটার নিচে আর কোনো জাতি নেই, ঠিক আছে। যেমন ধরো আমি যদি বলি তোমার যে কোনো একটা বিষয়, ঠিক আছে, যেমন তুমি ক্ষুদ্রতম উপজাতি বলো, মানুষের মধ্যে ক্ষুদ্রতম একদম, যদি আমরা জীব, তারপর ওই জায়গা থেকে প্রাণী অপ্রাণী আসি, তারপর প্রাণী থেকে মানুষ অমানুষ, এবং তারপর মানুষের থেকে সৎ মানুষ অসৎ মানুষ, এরকম ধরতে ধরতে ধরো আমরা একদম সর্বশেষে আসলাম রহিম, ঠিক আছে। রহিম একটা ধরো ক্ষুদ্রতম উপজাতি ধরো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা হবে, এইটার যৌক্তিক বিভাগ সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এইটার নিচে আর কোনো নাই। আমরা জানি যে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আমার ওই জাতিটাকে, যদি এটা জাতি হইতো, ঠিক আছে, তাহলে ওই জাতিটাকে আমার এই ক্ষেত্রে তোমার করতে হবে অন্যান্য উপজাতিতে, কিংবা শ্রেণী হলে ওইটার অন্যান্য উপজাতিতে তোমার ভাগ করতে হইতো। ঠিক যেমন আমি যদি তোমাকে বলি এই ক্ষেত্রে যেমন মানুষ, ঠিক আছে, যদি বলি মানুষ একটা শ্রেণী, ঠিক আছে, বা জাতি, যেটা তোমার যদি আমরা যৌক্তিক বিভাগ করি, যেমন সততার ভিত্তিতে যদি করি, তাহলে দেখো এই ক্ষেত্রে হবে সৎ মানুষ, এবং এই ক্ষেত্রে হবে আমাদের অসৎ মানুষ, ঠিক আছে। অসৎ মানুষ, ঠিক আছে। তো এইটা যদি হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখো এই রহিমকে কিন্তু আমরা আর ভাগ করতে পারতেছি না, কারণ এইটার মধ্যে আর কোনো উপজাতি নাই। তো আমরা কেন মূলত ক্ষুদ্রতম উপজাতিকে যৌক্তিক বিভাগ করতে পারি না? আমরা জানি যে যৌক্তিক বিভাগ মানে হচ্ছে যে তোমার একটা ওই জাতিকে, ঠিক আছে, তার নিচের কোনো তোমার উপজাতি কিংবা শ্রেণীতে ভাগ করতে হয়। কিন্তু যেহেতু ক্ষুদ্রতম উপজাতির এটার নিচে আর কোনো তোমারই নেই, তোমার কোনো জাতি বা উপজাতি নেই, এর জন্য এটাকে আসলে কোনো আর যৌক্তিক বিভাগ করা সম্ভব হয় না। তুমি দেখো যদি গতে যাই, গতে দেখো বলা হচ্ছে রহমান সাহেবের বক্তব্যে কোন ধারণার প্রতিফলন ঘটেছে, ঠিক আছে। রহমান সাহেবের বক্তব্য যদি আমরা দেখি, এক্ষেত্রে দেখো বলা আছে রহমান সাহেবের ঘটক বললেন এটা, এবং তারপর রহমান সাহেব কি বললেন, আগে অবশ্যই দেখতে হবে ছেলে সৎ না অসৎ, এই যে সৎ নাকি অসৎ, তার মানে সে আসলে ছেলে বা মানুষকে দুইটা ভাগে ভাগ করেছে। তো এটা কি দেখো, যদি এই বিষয়টা তুলে এনেছে উনি, যে মানুষ এই জাতিটাকে তিনি দুইটা ভাগে ভাগ করলেন, একটা হলো সৎ মানুষ, একটা হলো অসৎ, ঠিক আছে, সৎ এবং অসৎ। তো এটা আসলে কোন বিষয়টার প্রতিফলন ঘটেছে? এটা দ্বারা কিন্তু আসলে আমাদের দেখো যৌক্তিক বিভাগের প্রতিফলন ঘটেছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমাদের এই চ্যাপ্টারে যতগুলো সৃজনশীল কোশ্চেন আছে তার সবগুলোই মূলত হচ্ছে আমাদের যৌক্তিক বিভাগ রিলেটেড, ঠিক আছে। এক্ষেত্রে মূলত আমাদের তোমার সবগুলোই আসবে যে যৌক্তিক বিভাগ, এবং যৌক্তিক বিভাগ এটা সঠিক কিনা, কেন সঠিক নয়, এই বিষয়গুলোই তোমার ঘুরে ফিরে সম্পূর্ণ চ্যাপ্টারে আসবে। তো মূলত যৌক্তিক বিভাগের এই কিছু বিষয় পড়লে কিন্তু তোমার এই চ্যাপ্টারটাও ছোট, এটা পড়লে কিন্তু তুমি এই ক্ষেত্রে থেকে একটা সৃজনশীল অন্তত কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি দেখো ঘতে যাই, তারপর ঘতে দেখো বলা হচ্ছে ঘটকের বক্তব্যটি বিধিসম্মত নয়, ঠিক আছে। আমরা যদি যাই, দেখো ঘটকের বক্তব্যটা কি ছিল, আমার কাছে শিক্ষিত চাকরিজীবী সুদর্শন ছেলের সন্ধান রয়েছে। তার মানে এই ক্ষেত্রে দেখো উনি ছেলে বা মানুষ জাতিকে আসলে কয়টা ভাগে ভাগ করেছেন, শিক্ষিত, চাকরিজীবী, সুদর্শন। এই ক্ষেত্রে দেখো বিধিসম্মত নয় কেন, এটা বিধিসম্মত নয় অলরেডি বলে দিয়েছে। কেন বিধিসম্মত নয়? আমরা যৌক্তিক বিভাগের ধারণা অনুযায়ী আমরা কি জানি, যৌক্তিক বিভাগের ধারণা অনুযায়ী আমরা জানি যে আচ্ছা এই সৃজনশীলটা যদি লিখি তাহলে আমরা কিভাবে লিখবো, যে ফুল মার্কসের জন্য প্রথমে লিখবা যে ঘটকের 1 নম্বর প্যারা লিখবা যে ঘটকের বক্তব্যটি বিধিসম্মত নয়, এই জিনিসটাই তুমি 1 নম্বর প্যারা লিখলা। 2 নম্বর প্যারা লিখলে যে যৌক্তিক বিভাগ আসলে কি, ঠিক আছে, যৌক্তিক বিভাগ কি এই বিষয়টা তুমি লিখলা। লেখার পরে তারপর তুমি বললা যে এক্ষেত্রে
3 নাম্বার প্যারা এসে বলে যে উদ্দীপকে ঘটক এই ক্ষেত্রে কি বিষয়টা তুলে ধরেছে। ঘটক বলেছে যে আমার কাছে শিক্ষিত, চাকরিজীবী এবং সুদর্শন ছেলের সন্ধান রয়েছে। তারপর তুমি এই ক্ষেত্রে একটা বিশ্লেষণ করার পরে এবং 4 নাম্বার প্যারায় উচ্চতর দক্ষতার যে প্যারা, এখানে এসে বলবা যে কেন বিধিসম্মত নয়। এই যে এই প্যারায় যেটা বললা যে বিধিসম্মত নয়, এই বিষয়টা তোমার এক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে। তো এই ফরম্যাটে যদি আমরা চলে ব্যাখ্যা করি তাহলে দেখো, প্রথমেই বলবো যে ঘটকের তো আমরা জানি যে ঘটকের বক্তব্যটি বিধিসম্মত নয়। তারপর যদি 2 নাম্বার এসে আসে যে যৌক্তিক বিভাগ কি। যৌক্তিক বিভাগ হচ্ছে তোমার একটা জাতি বা ওই শ্রেণীকে তোমার তার অন্তর্গত তোমার ব্যক্তার্থের দিক থেকে, ঠিক আছে, পরিমাণ প্রকাশ করে এইরকম একটা মাত্র থেকে মূল সূত্র গ্রহণ করে তোমার ওই যৌক্তিক এইটাকে 4টা যে মূলনীতি আছে ওই মূলনীতিগুলা তোমার করে তোমার যদি যখন ভাগ করা হয় ওইটাকে যৌক্তিক বিভাগ বলা হয়। এবং ওইটা করার ফলে তারপর তুমি ঘতে এসে বলবা যে 3 নাম্বার প্যারা এসে বলবা যে উদ্দীপকে কি ঘটেছে। ঘটক বলেছে আমার কাছে শিক্ষিত, চাকরিজীবী এবং সুদর্শন ছেলের সন্ধান রয়েছে। এটা বলার পরে তারপর তুমি বলবা যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি ঘটক এই ক্ষেত্রে শিক্ষার ভিত্তিতে, চাকরিজীবীর ভিত্তিতে এবং সুদর্শন এই মানে দর্শনের ভিত্তিতে, মানে শিক্ষার ভিত্তিতে, তারপর চাকরির ভিত্তিতে, দর্শনের ভিত্তিতে এই ক্ষেত্রে তিনি ভাগ করেছেন। ঠিক আছে, আমরা জানি যে একই সময় তোমার একটা মাত্র ইসে ভাগ করে, যে হয় শিক্ষার ভিত্তিতে কিংবা চাকরির ভিত্তিতে কিংবা দর্শনের ভিত্তিতে, ঠিক আছে, এইভাবে। কিন্তু উনি কি করেছে, উনি এই ক্ষেত্রে তোমার এই ক্ষেত্রে একের অধিক তোমার করেছে, ঠিক আছে, একের অধিক তোমার তোমার মূল সূত্র গ্রহণ করেছে, যার ফলে এই ক্ষেত্রে কিন্তু এই বিধিটা তোমার আর ওই ক্ষেত্রে দেখো 3টি মূল সূত্র গ্রহণ করা কিন্তু এই ক্ষেত্রে এই যৌক্তিক বিভাগটার হয়নি, ঠিক আছে, যৌক্তিক হয়নি, বা এই ক্ষেত্রে তোমার যৌক্তিক বিভাগের নিয়মকে লঙ্ঘন করেছে। তারপরে সৃজনশীলে দেখো বলা হচ্ছে দ্বিকোটিক বিভাগ কি। দ্বিকোটিক বিভাগ কি? দ্বিকোটিক বিভাগ যদি আমি তোমাকে বুঝাই তাহলে দ্বিকোটিক বিভাগ হচ্ছে তোমার একটা তোমার যে বিভাগ প্রক্রিয়া একটা জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে দেখো দুটি বিরুদ্ধ উপজাতিতে, যেমন আমি যদি বলি তোমাকে এই ক্ষেত্রে দেখো তোমার কি বলে, আমি ধরো তোমার মানুষ বললাম, ঠিক আছে, সততার ভিত্তিতে প্রথমে আমি বললাম যে সৎ, আচ্ছা সৎ, এবং তারপর আরেকটা হচ্ছে তোমার অসৎ। এই সৎটা কি, এই অসৎটা কি, এই সতের তোমার একদম বিরুদ্ধ পদ, ঠিক আছে। বিরুদ্ধ পদ মানে কি, আমরা জানি যে এই সৎ এবং অসৎ বাদে আর কোনো তোমার সম্পূর্ণ ব্যক্তার্থকেই তোমার প্রকাশ করে, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আচ্ছা এখন পর্যন্ত এটাই জানো। তারপরে দ্বিকোটিক বিভাগ কেন যুক্তিযুক্ত নয় বা এটা কেন যৌক্তিক বিভাগের চেয়ে একটু ইনফেরিয়র, ওইটা আমরা পরবর্তীতে আলোচনা করব, এই ক্ষেত্রে আমরা আলোচনায় না যাই। এটা দেখো খতে বলা হচ্ছে যৌক্তিক বিভাগ জাতিভিত্তিক। যৌক্তিক বিভাগ যে জাতিভিত্তিক এটা অলরেডি আমরা জানি এটার সংজ্ঞা থেকে, কারণ এই ক্ষেত্রে যৌক্তিক বিভাগে কিছু মূলনীতি, একটি মাত্র মূলনীতি অনুসরণ করে, ঠিক আছে, একই সময় একটি গ্রহণযোগ্য মূল ভিত্তিতে তোমার এই ক্ষেত্রে অন্তর্গত তোমার করা হয়, উপজাতিতে ভাগ করা হয়, তখন তাকে যৌক্তিক বিভাগ বলে। আর এই ক্ষেত্রে দেখো যৌক্তিক বিভাগ কেবল কোনো জাতি বা উপজাতির ক্ষেত্রে প্রযোজ্য হয়, ঠিক আছে, কোনো জাতি বা উপজাতি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, যেমন আমরা দেখেছিলাম ক্ষুদ্রতম যে উপজাতিটা মানে কোনো বিশেষ বা ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের বিভাগ করা যায় না। এই জন্য বলা হচ্ছে যে যৌক্তিক বিভাগ আসলে আমাদের জাতিভিত্তিক। দেখো এই ক্ষেত্রে গতে বলা হচ্ছে যে ছক একে কোন ধারণার প্রতিফলন ঘটেছে। ছক 1 যদি আমরা দেখি মানুষ এবং অমানুষ, তো এটা কি, জীবকে দেখো দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি মাত্র ইসের ভিত্তিতে, মনুষ্যত্বের ভিত্তিতে। মনুষ্যত্ব যার মধ্যে আছে সে হচ্ছে মানুষ, আর যার মধ্যে মনুষ্যত্ব নেই সে হচ্ছে অমানুষ। তার মানে এটার মধ্যে কোন ধারণার প্রতিফলন ঘটেছে, যৌক্তিক বিভাগ। তো এই ক্ষেত্রে আমি তোমাকে এটা এই ধরনের সৃজনশীল আমাদের প্রতি জায়গায় আসবে, তো এটা আমি বলে দিচ্ছি কিভাবে অ্যান্সার করতে হবে। প্রথমে তোমার বলতে হবে যে এই ক্ষেত্রে কোন ধারণার প্রতিফলন ঘটেছে, এই ক্ষেত্রে যৌক্তিক ধারণার প্রতিফলন ঘটেছে। তারপরে তুমি 1 নম্বর প্যারায় দিলা, 2 নম্বর প্যারায় তুমি বলবা যে যৌক্তিক বিভাগ কি, এর সংজ্ঞাটা দিলা, কিছু উদাহরণ দিলা, যেমন আমরা মানুষকে সৎ অসৎ, ঠিক আছে, কিংবা প্রাণীকে তোমার জীবিত প্রাণী মৃত প্রাণী, এইভাবে আমরা করতে পারি, ভাগ করতে পারি। এবং 3 নম্বর প্যারায় এসে তোমার যেটা প্রয়োগমূলক প্যারা, এই ক্ষেত্রে এসে তোমার বলতে হবে উদ্দীপকে দেখা যাচ্ছে ছকে একটা আঁকায় দিলা, কলমের ইসের দরকার নেই, স্কেলের দরকার নেই, জাস্ট তুমি এইভাবে সুন্দর করে এই যে এইভাবে টান দিয়ে তুমি আঁকায় দিলা। আঁকানোর পরে তারপর বলে যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জীব এই জাতিটাকে মানুষ এবং অমানুষ এই দুটি উপজাতিতেই করা হয়েছে, যার ফলে এই ক্ষেত্রে আমাদের একটি মাত্র মূলনীতি মনুষ্যত্বের ভিত্তিতে ভাগ করা হয়েছে, এবং এর ফলে যে জীব জাতির যে সম্পূর্ণ ব্যক্তার্থ এটা প্রকাশিত হয়েছে। এছাড়াও আরো যেসব এই যৌক্তিক বিভাগের যেসব মূলনীতি যেসব নিয়ম আছে ওগুলো অনুসরণ করা হয়েছে। অতএব এই ক্ষেত্রে যৌক্তিক বিভাগের
অনুসরণ করা হয়েছে, ঠিক আছে, বা প্রতিফলন ঘটেছে। এইভাবে তুমি 3টা প্যারা দিয়ে লিখবা। একদম 1 নাম্বার প্যারার জন্য তোমাকে 1 মার্কস, 2 নাম্বার প্যারার জন্য তোমাকে 1 মার্কস এবং 3 নাম্বার প্যারার জন্য তোমাকে 1 মার্কস দেওয়া হবে। তোমার কিন্তু বুঝতে হবে যে এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এটা ম্যাথ করছি না, কিন্তু এই বিষয়গুলো যদি আমরা ম্যাথের মতো করে করি তাহলে কিন্তু নাম্বারগুলো আমরা ম্যাথের মতো পাবো এবং ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবো, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে ঘতে বলা হচ্ছে ছক 2 এবং 3 এর তুলনামূলক পার্থক্য। 2 এবং 3 এর তুলনামূলক পার্থক্য দেখো, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটাও তো গুরুত্বপূর্ণ, অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কিভাবে দেখো, এক্ষেত্রে কি করেছে, ছক 2 যদি আমরা করি, বিশ্লেষণ করি, তাহলে দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার ছক 2 এ তোমার এই ক্ষেত্রে দেখো তোমার কমলা লেবুকে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, গন্ধের ভিত্তিতে, স্বাদের ভিত্তিতে। তার মানে এই ক্ষেত্রে কমলা লেবুকে মূলত তোমার গুণের ভিত্তিতে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে গুণজনিত অনুপপত্তি ঘটেছে এটার ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে ঘরকে দেখো কিভাবে ভাগ করা হয়েছে, দরজা, জানালা, চাল। তার মানে এই ক্ষেত্রে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে তোমার অঙ্গগত ভাগ করা হয়েছে। তার মানে এই ক্ষেত্রে জনিত তোমার অনুপপত্তি ঘটেছে। তার মানে এই ক্ষেত্রে দেখো, এক ক্ষেত্রে আমাদের গুণগত, অন্য ক্ষেত্রে আমাদের দেখো তোমার অঙ্গগত যে ইটা আছে, বিভাগটা আছে, এইটার তোমার এই অনুপপত্তিটা ঘটেছে, ঠিক আছে। তো তোমার এই ক্ষেত্রে এইগুলোই বিশ্লেষণ করতে হবে যে ছক 2 এ এই ঘটেছে, ছক 3 এ এই ঘটেছে, ঠিক আছে। এই দেখো ছক 2 এর কথা বলে দিল এই ক্ষেত্রে, তারপর ছক 3 এর কথা দেখো এই ক্ষেত্রে বলে দিল, ঠিক আছে। এই বিষয়গুলো বলে দিল এবং তারপর বলতে হবে যে নিয়ম, তোমার কোন নিয়ম কি করা হয়েছে, উভয় ক্ষেত্রেই তোমার যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। প্রথম নিয়মটা কি, প্রথম নিয়মটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে শুধুমাত্র তোমার এক ক্ষেত্রে তোমার একই ইসে তোমার ভাগ করা যাবে, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে তোমার আলাদা আলাদা ক্ষেত্রে তোমার ভাগ করা হয়েছে, ঠিক আছে। যেমন তুমি মনে করো এই ক্ষেত্রে বললা যে তুমি এই ক্ষেত্রে তোমার এটা গ্রহণযোগ্য হইতো কখন, যদি তুমি ধরো কমলা লেবুকে তুমি বর্ণের ভিত্তিতে করলা, যে কিছু কমলা লেবু হয় তোমার কমলা কালারের হয়, কিছু আবার আমরা দেখি যে সবুজ কালারের হয়, এইরকম, ঠিক আছে। তোমার আবার যদি ঘরকে তুমি ভাগ করতে পারতে যে দরজার ভিত্তিতে, কিছুর মধ্যে কাঠের দরজা থাকে, কিছুর মধ্যে কাচের দরজা থাকে, বা কিছুর মধ্যে টিনের দরজা থাকে, এইভাবে। আবার তুমি ঘরকে তুমি ভাগ করতে পারতা যে কিছু আছে জানালাওয়ালা, কিছু আছে অজানালাওয়ালা, ঠিক আছে, এইভাবে তুমি ভাগ করতে পারতা। কিন্তু যখন তুমি একই ক্ষেত্রে তোমার এইভাবে দরজা, জানালা, চালের ভিত্তিতে ভাগ করবে, এই ক্ষেত্রে তোমার অঙ্গগত বা গুণগত তোমার অনুপপত্তি ঘটবে, যেটা আমাদের যৌক্তিক বিভাগের প্রথম নিয়মের লঙ্ঘন ঘটায়, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে দ্বিঘটিক বিভাগ কি, আমরা এটা অলরেডি বলে এসেছি। তারপর দেখো এই ক্ষেত্রে সব পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন, এটা আমরা অলরেডি জানি। তারপরে যদি বলি যেমন ক্ষুদ্রতম যে জাতিটা, উপজাতিটা আছে, কিংবা আমরা যখন বলবো তোমার কি বলে বিশেষ ব্যক্তি বা বস্তু, যেগুলোর মধ্যে তোমার এগুলোর মধ্যে আর কোনো উপজাতিতে ভাগ করা যায় না, ঠিক আছে, অন্যান্য উপজাতিতে ভাগ করা যায় না, সেইগুলো তোমার এই ক্ষেত্রে যৌক্তিক বিভাগ করা যায় না। এই জন্য বলা যায় সব পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। তোমার দেখো 3 নম্বরে যদি আসি আমরা, দৃশ্যকল্প 1 কোন বিষয়ের রয়েছে, দৃশ্যকল্প 1 কি বলা হচ্ছে, কীটপতঙ্গকে উপকারী কীটপতঙ্গ এবং অপকারী কীটপতঙ্গে ভাগ করা হয়েছে। তার মানে এই ক্ষেত্রে কোন বিষয়েরই ঘটেছে, এই ক্ষেত্রে আমাদের যৌক্তিক বিভাগের ইঙ্গিত রয়েছে, ঠিক আছে। এবং কিভাবে অ্যান্সার করতে হবে এটা আমি অলরেডি বলে দিয়েছি। ঘতে দেখো বলা হচ্ছে দৃশ্যকল্প 2 এর যথার্থতা বিশ্লেষণ করো। দৃশ্যকল্প 2 এ কি করা হয়েছে দেখো, আবুল হাসেম তার খামারের একটি গরুকে, প্রথমত দেখো একটি গরু, তার মানে এক্ষেত্রে বিশেষ একটা ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়েছে। তারপর দেখো এক্ষেত্রে কি করা হয়েছে, মাথা, পা, গলা, শরীর, লেজ, শিং ইত্যাদি ভাগ করে। তার মানে দেখো প্রথমত এটা একটা বিশেষ ব্যক্তি বা বস্তু, তার মানে এটা ভাগই করা যায় না, এবং এটাকে ভাগ করার ফলেও তোমার এক্ষেত্রে ভাগ করেছে কিসে, দেখো তোমার এই ক্ষেত্রে তোমার ভাগ করেছে তোমার দেখো এক্ষেত্রে কিসে, অঙ্গগত যে এটা আছে প্রথম নিয়মের লঙ্ঘন। এক্ষেত্রে সঠিক হয়তো কি, ধরো তুমি গরুকে ভাগ করেছো কিসের ভিত্তিতে, গরুকে ভাগ করেছো ধরো তুমি এক্ষেত্রে ধরো আমাদের দেশে যদি বাংলাদেশি গরুর কথা বলি, তাহলে দেখো তুমি এক্ষেত্রে লাল গরু, সাদা গরু, কালো গরু, আর একটা যদি আমরা দেই তোমার মিশ্র কালার। আচ্ছা এটা, আচ্ছা এই ক্ষেত্রে আমরা এই তিনটাই রাখি, আর একটা ভাগ আমরা করতে পারি তোমার ধরো এই মিশ্রতার ভিত্তিতে, গরুর কালারের ভিত্তিতে একটা দিলা তুমি মিশ্র কালার, আর একটা হচ্ছে তোমার অমিশ্র কালার।
মিশ্র, অমিশ্র। ঠিক আছে, এখন তুমি যদি এইভাবে করো, দেখো ব্যক্তার্থ যদি সম্পূর্ণ প্রকাশ পায়, কারণ আমরা জানি বাংলাদেশে এই 3 কালারের গরুই থাকে, যেটা দেশি গরু। ঠিক আছে, তো এটাও তোমার হইতো, কিংবা তুমি মিশ্র এবং অমিশ্র যদি করতে এটাও তোমার হইতো। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে তুমি দেখো কি করা হচ্ছে, যে দেখো তুমি এই ক্ষেত্রে হাত পা মাথার ভিত্তিতে ভাগ করা হচ্ছে। তার মানে এটা কিন্তু আমাদের প্রথম যে নিয়মটা আছে ওই নিয়মের লঙ্ঘন ঘটাচ্ছে, অঙ্গগত তোমার বিভাগের মাধ্যমে অনুপপত্তি ঘটিয়ে। ঠিক আছে, অঙ্গগত অনুপপত্তি যেটা আছে। তারপর দেখো তুমি এক্ষেত্রে যৌক্তিক বিভাগ কি, যৌক্তিক বিভাগ আমরা জানি। তারপর যদি দেখি যৌক্তিক বিভাগ হচ্ছে তোমার একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে একটি জাতি বা উপজাতিকে তার অন্তর্গত তোমার উপজাতি বা শ্রেণীতে বিভাগ করার যে মানসিক প্রক্রিয়া, তাকে তোমার যৌক্তিক বিভাগ বলা হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে খতে বলা হচ্ছে তোমার যৌক্তিক বিভাগ কেন প্রয়োজন। যৌক্তিক বিভাগের প্রয়োজনীয়তা হচ্ছে তোমার এটা একটা প্রক্রিয়া। প্রথমে বলবা যে যৌক্তিক বিভাগ কেন করা হয় বা কি, এটা বলার পরে ঠিক আছে প্রথম প্যারায় তুমি দিবা যে যৌক্তিক বিভাগ কাকে বলে বা কেন করা হয়। তারপর 2 নাম্বার প্যারায় তুমি আলাদা একটা প্যারা করে, ঠিক আছে, তারপর বলবা যে এতে করে আমাদের দেখো তুমি কি করা হয়, যে জাতি বা শ্রেণী সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা লক্ষ্য করা যায়, দৃষ্টিভঙ্গির জ্ঞান লাভে সহায়ক। ঠিক আছে, তারপর তুমি বলতে পারো এর মাধ্যমে আমরা আসন্নতম জাতির উপজাতি সম্পর্কে জানতে পারি, কিংবা এর সংজ্ঞার মাধ্যমে ঠিক আছে যৌক্তিক বিভাগ সংজ্ঞার ক্ষেত্রে বিভিন্ন গবেষণা, বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিভাগায়ন প্রক্রিয়া ব্যবহার করা হয়। ঠিক আছে, এর জন্য এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের গতে বলা হচ্ছে প্রথম দৃশ্যকল্পে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে। প্রথম দৃশ্যকল্পে দেখো এক্ষেত্রে মানুষকে কিসের ভিত্তিতে, সভ্য, সৎ, শিক্ষিত। তার মানে দেখো এক্ষেত্রে কিন্তু তুমি সভ্যতার ভিত্তিতে যদি ভাগ করো তাহলে হয়তো সভ্য মানুষ, অসভ্য মানুষ। সততার ভিত্তিতে ভাগ করলে হয়তো সৎ মানুষ, অসৎ মানুষ, এবং শিক্ষিতর ভিত্তিতে করলে করা হয়তো তোমার শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ। কিন্তু এক্ষেত্রে তিনটাই একসাথেই করা হয়েছে, যার ফলে যে অনুপপত্তিটা ঘটেছে সেটা হচ্ছে সংকর অনুপপত্তি। ঠিক আছে, কারণ সে একই জিনিসই না করে তুমি আলাদা আলাদা করলে ঠিকই ছিল, কিন্তু তুমি এই ক্ষেত্রে একটি মাত্র মূলনীতি অনুসরণ না করে যখন তুমি একাধিক মূলনীতি অনুসরণ করছো, ঠিক আছে, তখন তোমার সেক্ষেত্রে কিসের অনুপপত্তিটা করছে, তোমার সংকর অনুপপত্তিটা করছে। এক্ষেত্রে সে একটি মাত্র যদি করতো তাহলে ঠিক ছিল, কিন্তু এক্ষেত্রে যেহেতু একাধিক মূলনীতি গ্রহণ করেছে এই জন্য এটা আমরা বুঝতে পারি যে এক্ষেত্রে সংকরজনিত অনুপপত্তি ঘটেছে। ঘতে দেখো বলা হচ্ছে দ্বিতীয় দৃশ্যকল্পে যে বিষয়ের ইঙ্গিত রয়েছে সে বিষয়ের সুবিধা অসুবিধা কি আছে। দেখো দ্বিতীয় দৃশ্যকল্পের প্রথমে মানুষকে বাঙালি অবাঙালি বলা হলো, তারপর আবার বাঙালিকে শিক্ষিত অশিক্ষিত বলা হলো। ঠিক আছে, তার মানে এটা কোন নিটা জানো, এই যে আমি তখন কিন্তু বলি নাই, যেটা হচ্ছে তোমার দ্বিকোটিক। ঠিক আছে, দ্বিকোটিক যে ভাগটা আছে ওই ভাগটা তোমার এই করা হচ্ছে। তো এটার সুবিধা অসুবিধা কি, এটার সুবিধা হচ্ছে তোমার প্রথমত আমরা সম্পূর্ণ ব্যক্তার্থকে এটা দ্বারা প্রকাশ করতে পারি, যেমন মানুষকে সৎ অসৎ বললে সম্পূর্ণ ব্যক্তার্থটা কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আবার দেখো এক্ষেত্রে তোমার কি করা হচ্ছে, তোমার এটা আবার সহজ ভাগ করা, কিন্তু এর ফলে কি হয়, এর কিছু অসুবিধাও আছে। যেমন তোমার দ্বিকোটিক বিভাগের ফলে যেহেতু বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। ঠিক আছে, তুমি ধরো বললা কি মানুষ, সৎ মানুষ, অসৎ মানুষ, এই ক্ষেত্রে বাস্তব আর কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। আমরা জানি যে এই ক্ষেত্রে সৎ মানুষ, অসৎ মানুষ থাকে। ঠিক আছে, তারপর এই জন্য কিন্তু এটার বস্তুগত কোনো মূল্য নেই, আকারগত মূল্য যদিও আছে। ঠিক আছে, তোমার এটা একটা দীর্ঘ এবং অনির্দিষ্ট প্রক্রিয়া। ঠিক আছে, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তারপর দেখো এক্ষেত্রে ন অর্থক পদটি, যেটা তোমার অসৎ মানুষ। অসৎ মানুষ তো আবার কত ধরনের অসৎ হইতে পারে, কেউ দুর্নীতি করে অসৎ, কেউ ঘুষ খেয়ে অসৎ, কেউ আবার তোমার সুদ খেয়ে অসৎ। তুমি এটা কোন কোন সেগমেন্টে ফেলছো, ঠিক আছে, কিংবা কেউ মানুষ হত্যা করে অসৎ। এখন এটা অনির্দিষ্ট এবং এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। ঠিক আছে, এই জন্য কিন্তু এটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু তেমন কোনো তোমার নতুন কোনো তথ্য প্রদান করছে না। ঠিক আছে, নতুন কোনো তথ্য প্রদান করছে না, কিন্তু এটা দেখো আবার সুবিধা কি, এটা হচ্ছে একটা নির্ভুল আকারগত প্রক্রিয়া। ঠিক আছে, এটা তোমার ভ্রান্তি হবার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, আকার বাস্তব অভিজ্ঞতা লাগে না এই ক্ষেত্রে। ঠিক আছে, আমরা খুব সহজে বলতে পারি। তো এই বিষয়টা কিন্তু তোমার মনে রাখবা। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে যৌক্তিক বিভাগের মূল সূত্র কয়টি, আমরা এটা অলরেডি জানি যে একটি। ঠিক আছে, তারপর দেখো যৌক্তিক বিভাগে একাধিক কেন করা হয় না, আমরা জানি কারণ ওই ক্ষেত্রে তোমার ওইটা সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ করা হয় না বা সংকর জনিত অনুপপত্তি ঘটতে পারে। ঠিক আছে, চিত্র দুটির যৌক্তিক বিভাগ কি সঠিক, আমরা দেখো এটা অলরেডি পড়ে এসে। ঠিক আছে, এবং দুইটা কিন্তু দেখো সেম ধরনের অ্যান্সারই আসে, কারণ দেখো যৌক্তিক বিভাগ যদি আমরা প্রথমটাকে দেখি, ফুলকে ভাগ করা হচ্ছে বৃত্তাংশ, পাপড়ি এবং
তোমার ইসের ভিত্তিতে, পরাগের ভিত্তিতে। তার মানে এই ক্ষেত্রে কি ঘটছে, এক্ষেত্রে তোমার যেটা ঘটছে সেটা হচ্ছে তোমার অঙ্গগত যে এইটা আছে, ঠিক আছে, যে তোমার অঙ্গের ভিত্তিতে, পাপড়ির ভিত্তিতে, পরাগের ভিত্তিতে, ঠিক আছে, তোমার এই ক্ষেত্রে অঙ্গগত ভিত্তিতে এসে এক্ষেত্রে আইনগত বলেছে, ঠিক আছে, অঙ্গগত। আর যদি আমরা তারপর দেখো চিত্র 2-এ যাই, চিত্র 2-এ আবার কি করা হচ্ছে, এক্ষেত্রে দেখো ফলের, আপেলের যে স্বাদ, গন্ধ এবং বর্ণ এর ভিত্তিতে, মানে এটার গুণের ভিত্তিতে তোমার এক্ষেত্রে ভাগ করা হচ্ছে। তার মানে এক্ষেত্রে একটা অঙ্গগত, একটা গুণগত। প্রথমে বলবো যে এটা সঠিক না বিভাগ, কারণ যৌক্তিক বিভাগ কিভাবে ঘটে ওইটা বলবো, এবং এক্ষেত্রে ওই বিভাগগুলো, ওই বিষয়গুলো করা হয়নি, ফলো করা হয়নি, নিয়মগুলো ফলো করা হয়নি, এই জন্য এটা সঠিক নয়। এবং দ্বিতীয়তে এসে ঘ নাম্বার এসে তুমি আলাদাভাবে ডিফাইন করতে হবে যে কি কি অনুপপত্তি এই ক্ষেত্রে ঘটেছে, ঠিক আছে। তারপর দেখো যৌক্তিক বিভাগ কি আমরা জানি অলরেডি, সংকর বিভাগ বলতে কি বুঝো এটা আমরা জানি। তারপর দেখো গতে বলা হচ্ছে চিত্র 2-এ যৌক্তিক বিভাগ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে। 2-এ দেখো কোন ধরনের অনুপপত্তি, সৎ, মেধাবী, লম্বা, তার মানে সংকর, এটা হচ্ছে সংকর। একই সাথে একাধিক মূলনীতি গ্রহণ করা হয়েছে। চিত্র 1-এর বিভাজন প্রক্রিয়াটি কি, দেখো এটা কিন্তু সৎ এবং অসৎ, তার মানে এটা কি, এটা হচ্ছে যৌক্তিক বিভাগ, ঠিক আছে, যৌক্তিক বিভাগ, ঠিক আছে। বিভাজন প্রক্রিয়াটি কোনটি, যৌক্তিক বিভাগ, বলার কিছু নেই, ঠিক আছে। দেখবা যে এই আমরা 5টা-6টা সৃজনশীল করলাম না, দেখবা যে পরের গুলা 1টা-2টা হয়তো বা কোনো ব্যতিক্রম আছে, তাছাড়া সবগুলা প্রায় একই ধরনের, ঠিক আছে, একই বিষয় তোমার করা হচ্ছে, প্রতিবার রিপিট করা হচ্ছে। দেখো যৌক্তিক বিভাগ কাকে বলে আমরা জানি, সংকর বিভাগ অনুপপত্তি বলতে কি বুঝো এটাও আমরা জানি। দৃশ্যকল্প 1-এর নির্দেশিত বিভাগ, দৃশ্যকল্প 1-এ কি বলা হয়েছে, দেখো একটি কলেজের শিক্ষার্থীদের মাঝে সুবিধার্থে কর্তৃপক্ষ বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, তার মানে নির্দেশিত যৌক্তিক বিভাগটি। তার মানে এই ক্ষেত্রে কি যৌক্তিক বিভাগটি কি ঠিক নাকি ঠিক না, এটা একটি তোমার এই ক্ষেত্রে যৌক্তিক বিভাগই করা হয়েছে এবং এটা ঠিক। কারণ যৌক্তিক বিভাগের নিয়মটা হচ্ছে তোমার যদি সম্পূর্ণ ব্যক্তার্থকে তোমার প্রকাশ করতে হবে এবং একটি মূলনীতিতে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো তোমার একটি মূলনীতি, কারণ এই ক্ষেত্রে কিসের ভিত্তিতে, তোমার এই ক্ষেত্রে শিক্ষার্থী তাদের বিভাগের যে বিভাগ এই নীতিতে তোমার ভাগ করেছে কিসে, দেখো তোমার বিভাগ, বিজ্ঞান, তারপর মানবিক, আর হচ্ছে ব্যবসায় শিক্ষা, ঠিক আছে। তো তুমি যদি দেখো এই 3টার বাইরে কিন্তু আর কোনো নাই, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে ব্যাপকতা জনিত কোনো অনুপপত্তিও কিন্তু ঘটেনি। এই ক্ষেত্রে কিন্তু দেখো তুমি একটা বিভাগ যদি আমরা করি, পড়ালেখার যে বিভাগটা ওইটার মধ্যে আমরা এই 3টা বিভাগ কিন্তু থাকে, এর বাইরে কিন্তু আর কোনো বিভাগ নেই। তার মানে এই ক্ষেত্রে দেখো কিন্তু তোমার এটা ব্যক্তার্থ, ঠিক আছে, তার মানে এটা কিন্তু সঠিকভাবে যৌক্তিক বিভাগকে নির্দেশ করছে। আর যদি আমরা দেখি ঘতে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2-এ নির্দেশিত যৌক্তিক বিভাগের তুলনামূলক বিশ্লেষণ যদি করি, দেখো এক্ষেত্রে একদল গবেষক একটি গ্রামের জরিপ কার্য সুবিধার জন্য উক্ত গ্রামের সকল মানুষকে শিক্ষিত এবং অশিক্ষিত, দেখো সকল মানুষকে শিক্ষিত এবং অশিক্ষিত, এবং এটা যদি আমরা দেখি তোমার এই ভাগে বিভক্ত করা হচ্ছে, ঠিক আছে। দেখি আমরা 1 এবং 2-এর নির্দেশিত 1-এ তো আমরা দেখলাম গ্রামের জরিপ কার্যে উক্ত গ্রামের সকল মানুষকে শিক্ষিত অশিক্ষিত, ঠিক আছে। তো আমরা এক্ষেত্রে কিসের প্রকাশ পেয়েছে, দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু যৌক্তিক বিভাগ আর দ্বিকোটিক বিভাগ, ঠিক আছে। যৌক্তিক বিভাগ কি এবং দ্বিকোটিক বিভাগ কি এটা আমরা অলরেডি পড়ে এসেছি। দেখো তোমার এক্ষেত্রে যদি দৃশ্যকল্পগুলো করি, দৃশ্যকল্পগুলো দেখো, দৃশ্যকল্প 1-এ তোমার বলা হচ্ছে তোমার বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, এখানে তোমার এটা কিন্তু তোমার যৌক্তিক বিভাগে কে করছে, ঠিক আছে। যৌক্তিক বিভাগে কিন্তু তোমার দেখো, আর এটা কিভাবে দ্বিকোটিক, দেখো এক্ষেত্রে শিক্ষিত এবং অশিক্ষিততে যে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তার মানে একটা পদের কিন্তু বিরুদ্ধ পদ যখন আমরা ব্যবহার করি তখনই কিন্তু এটা দ্বিকোটিক বিভাগ হয়েছে, ঠিক আছে। যেমন শিক্ষিত, অশিক্ষিত, আলাদা কোনো রিসার্চের প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখো রিসার্চ করে 3টা বিভাগ বের করা হয়েছে, বিজ্ঞান বিভাগ, এর মধ্যে কি কি সাবজেক্ট থাকবে, ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগ, কিন্তু এক্ষেত্রে এইসবের কোনো বালাই নেই, শুধুমাত্র দেখো শিক্ষিত এবং অশিক্ষিত। তার মানে এক্ষেত্রে শুধুমাত্র 2টা বিভাগকে করা হয়েছে। তার মানে দৃশ্যকল্প 1-এ তোমার যৌক্তিক বিভাগ এবং দৃশ্যকল্প 2-এ তোমার যেটাকে নির্দেশ করা হয়েছে সেটা হচ্ছে তোমার দ্বিকোটিক বিভাগ। দৃশ্যকল্প দেখো এখানে যৌক্তিক বিভাগ কি আমরা জানি, উলম্ফন বিভাগ অনুপপত্তি কেন ঘটে, উলম্ফন বিভাগ
উলম্ফন বিভাগ অনুপপত্তি হচ্ছে তোমার কি, দেখো যে ক্ষেত্রে তোমার যৌক্তিক বিভাগের ক্ষেত্রে তার অন্তর্গত শ্রেণী করা হয়, বিভক্ত করা হয় আমরা জানি, কিন্তু যদি তোমার একটি যৌক্তিক বিভাগে আবশ্যিক নিয়ম 6 নাম্বার নিয়মে কি বলা হচ্ছে তোমার যৌক্তিক বিভাগের এই নিয়ম তোমার অমান্য করে পদের যৌক্তিক মধ্যবর্তী পর্যায়কে বাদ দিয়ে যৌক্তিক বিভাগ, ঠিক আছে, মধ্যবর্তী যে অন্যান্য পদগুলো থাকে ওগুলোকে বাদ দিয়ে যদি সম্পূর্ণ অন্যটাই চলে যায়, ঠিক আছে, যেমন তোমার এক্ষেত্রে যদি আমরা বললাম তোমার জাতি, ঠিক আছে, জাতিতে আমরা প্রথমে মানুষ এবং অমানুষকে ভাগ না করেই আমরা ধরে এক্ষেত্রে বললাম যে সৎ মানুষ অসৎ মানুষ, এই যে মাঝে মাঝে যে অংশটায় আমরা যে মানুষ এবং অমানুষ যে ভাগটা করতে পারতাম ওই ভাগটা যে আমরা করিনি, সম্পূর্ণ ডাইরেক্ট সৎ মানুষ এবং অসৎ মানুষে চলে এসে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের তোমার উলম্ফন জনিত যে বিষয়টা, ঠিক আছে, ওই বিষয়টা তোমার এক্ষেত্রে নির্দেশ করা হচ্ছে। দেখো এক্ষেত্রে দৃশ্যকল্প 1-এ কি বলা হয়েছে, দৃশ্যকল্প 1-এ যৌক্তিক বিভাগে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে, কোন ধরনের অনুপপত্তি দৃশ্যকল্প 1-এ কাঁচ প্লাস্টিক স্টিল পণ্যকে, দেখো এখন পণ্য কি শুধুমাত্র এই কাঁচ প্লাস্টিক স্টিল এর মধ্যে আছে, যেমন এর বাইরে আমরা বলতে পারি সিরামিকের, লোহার তৈরি, তামার তৈরি, পিতলের তৈরি, স্বর্ণের তৈরি, রূপার তৈরি, এরকম হাজার হাজারটা বিষয় আছে। তার মানে কিন্তু কাঁচ প্লাস্টিক এবং স্টিল এই বিষয়টা কিন্তু সমগ্র পণ্যের যে বিষয়টাকে এটার ব্যাপকতাটাকে তুলে ধরতে পারছে না, তার মানে এটাকে এক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে এটা হচ্ছে অব্যাপ্যজনিত অনুপপত্তিটা তোমার এক্ষেত্রে ঘটেছে, ঠিক আছে, অনুপপত্তিটা এক্ষেত্রে ঘটেছে, ঠিক আছে। তারপর আমরা যদি যাই ঘতে, দেখো বলা হচ্ছে দৃশ্যকল্প 2-এ দৃশ্যকল্প 2 এবং 3-এর যৌক্তিক বিভাগের যে অনুপপত্তি, দৃশ্যকল্প 2-এ কি ঘটেছে দেখো, সাইকেলকে তার অঙ্গ অনুযায়ী, সিট অনুযায়ী, হ্যান্ডেল, বেল, ব্রেক অনুযায়ী তোমার ভাগ করা হয়েছে, ঠিক আছে, অঙ্গগত অনুপপত্তি যেটা, আর আনারসকে ভাগ করা হয়েছে হলুদ রং, মিষ্টি এবং রসালো, তার মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে গুণগত অনুপপত্তি, ঠিক আছে, এটা তো আর আলাদা করে কিভাবে অ্যান্সার করতে হবে বা কি করতে হবে এটা আর বলার প্রয়োজন নাই, ঠিক আছে। দেখো সৃজনশীল 9-এ বলা হচ্ছে সংকর বিভাগ কি আমরা জানি, যৌক্তিক বিভাগের প্রয়োজন কেন এটাও আমরা জানি। তারপর দেখো এক্ষেত্রে দৃশ্যকল্প 1 এবং 2-এ যে দৃশ্যকল্প 1-এ যে বিভাগ, দৃশ্যকল্প 1-এ কি ঘটেছে দেখো তোমার মেরুদণ্ডী অমেরুদণ্ডী মানুষ অমানুষ, তার মানে এক্ষেত্রে কোন বিভাগ, দ্বিকটিক, ঠিক আছে, দ্বিকটিক, তার মানে বিরুদ্ধ পদকে ব্যবহার করে যে এইটা ভাগটা করা হয় এই সে তোমার একটা জাতিকে ওইটাকে দ্বিকটিক বিভাগ বলা হচ্ছে। আর দৃশ্যকল্প 2-এ বিভাগ পদ্ধতিটিকে যথার্থ, দৃশ্যকল্প 2-এ দেখো বাবুর্চিকে পুরুষ বাবুর্চি আর মহিলা বাবুর্চিতে কনভার্ট করা হয়েছে, ঠিক আছে, তো এটা কি যথার্থ, এই পদ্ধতিটা যথার্থ, কারণ এই ক্ষেত্রে কিসে করা হয়েছে, এই ক্ষেত্রে দেখো তোমার এই ক্ষেত্রে তোমার কি বলে যৌক্তিক বিভাগ, এবং এই ক্ষেত্রে তোমার যৌক্তিক বিভাগ কি এবং যৌক্তিক বিভাগ কেন যথার্থ, যৌক্তিক বিভাগের প্রয়োজনীয়তা, যৌক্তিক বিভাগ কিভাবে হয়, ঠিক আছে, এই বিষয়টা তোমার এই ক্ষেত্রে বলতে হবে। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে গুণগত বিভাগ কি, তোমার গুণগত বিভাগটা কি, গুণগত বিভাগটা হচ্ছে তোমার যখন কোন তোমার একটা জাতিকে তোমার তার গুণ এবং তোমার ওই অনুযায়ী, ঠিক আছে, গুণ অনুযায়ী যখন ভাগ করা হয় তখন সেটাকে গুণগত বিভাগ বলা হয়, ঠিক আছে, গুণ অনুযায়ী ভাগ করলে, অঙ্গ অনুযায়ী ভাগ করলে অঙ্গগত বিভাগ বলা হয়। সংকর বিভাগ অনুপপত্তি কি বলতে কি বুঝি এটা আমরা অনেকবার দেখলাম। তারপর দেখো গতে বলা হচ্ছে ছক 1-এ কিসের, দেখো তত্ত্বমূলক অতত্ত্বমূলক, তার মানে এই ক্ষেত্রে কিসের, এটা হচ্ছে তোমার যৌক্তিক বিভাগের, ঠিক আছে, এটা দ্বারা তোমার যৌক্তিক বিভাগের করা হয়েছে। তারপর দেখো এই ক্ষেত্রে তোমার ঘতে বলা হচ্ছে তোমার যে ছক এবং ছক 1-এর অপ্রয়োগের ফলে সৃষ্ট, আচ্ছা কোশ্চেনটা বলতে একটু কি বোঝানো হয়েছে আমরা যদি দেখি, দেখো ছক 2-এ বলা হচ্ছে সমকোণ স্থূলকোণ, তো এটা কি সম্পূর্ণ হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ হয় না, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সমকোণ স্থূলকোণ ছাড়াও আরো অন্যান্য কোণের বিষয়গুলো আছে, ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু অব্যাপ্যজনিত তোমার অনুপপত্তি ঘটেছে। তো কিসের অপর প্রয়োগ ঘটেছে, এই ক্ষেত্রে ছক 1-এর অপর প্রয়োগ। ছক 1-এ কি বোঝানো হয়েছে, ছক 1-এ বোঝানো হয়েছে যৌক্তিক বিভাগ, তার মানে এই ক্ষেত্রে কিন্তু প্রশ্নের উত্তরটা বলে দেওয়া আছে যে ছক 2 যেটা এইটা তোমার কিন্তু এই ক্ষেত্রে ছক 1 তার মানে যৌক্তিক বিভাগের যে অপ্রয়োগ এইটারই তোমার অপ্রয়োগের ফলে কিন্তু এইটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, যেটা দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার যে আমরা জানি যে
পদের দুটি দিক থাকে, গুণগত অঙ্গগত, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে, যেটা তোমার প্রতিটা সৃজনশীলের ক্ষেত্রে একই বিষয়। প্রতিটা সৃজনশীলে তোমার এই কিছু বিষয় তোমার, যেমন প্রথমত এই জ্ঞানমূলক বিষয়টা, তারপর এই যেটা আছে আমাদের ব্যাখ্যামূলক বিষয়টা, এটা তুলে ধরতে হবে। আর ঘতে আমরা জানি যে এক্ষেত্রে তোমার কি তুলে ধরতে হবে, উদ্দীপকটা তুলে ধরতে হবে। শুধুমাত্র ঘতে এসে তোমার জিস্ট যে অ্যান্সারটা, মেইন যে অ্যান্সারটা, ওটা বলতে হয়, ঠিক আছে? যেটাই আমি বলে দিচ্ছি প্রতিটা অ্যান্সারের ক্ষেত্রে, কারণ প্রথম 3টা প্যারা কি করতে হবে এটা আমরা অলরেডি বলেই দিয়েছি, ঠিক আছে? তো পরবর্তী সৃজনশীলে যদি আমরা যাই, দেখো বলা হচ্ছে যৌক্তিক বিভাগের কয়টি মূল সূত্র থাকে? একটি। কোন বিশিষ্ট বস্তুকে বিভাজন করা সম্ভব নয় কেন? এটা আমরা জানি। বিশিষ্ট বস্তু বলতে ওই যে ক্ষুদ্রতম জাতি বা যেটা কারণে এটাকে কোনো উপজাতিতে ভাগ করা যায় না, এইটাই। ছক 2 এ কোন ধারণার? ছক 2 এ আমরা জানি অলরেডি যে এটা হচ্ছে দ্বিকটিক। আর ছক 1 ছক 2 হচ্ছে যৌক্তিক। ছক 1 এ কোনটা? ছক 1 এ হচ্ছে আমাদের দেখো এক্ষেত্রে যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগ যৌক্তিক বিভাগ কিন্তু আমাদের দ্বিকটিক বিভাগ থেকে কেন শ্রেয় এটা আমরা বলে দিয়েছি, ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে আমরা নতুন একটা পাই, সংশ্লেষক বাক্য এই বিষয় পাই, ঠিক আছে? যেটা দ্বারা আমরা নতুন বিষয়টাকে করতে পারি, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু আমাদের আছে, ঠিক আছে? কিন্তু আমরা দ্বিকটিক বিভাগে কি করি? শুধুমাত্র আমরা তোমার তোমার একটা বিরুদ্ধ পদ করে দেয়, ব্যবহার করে দেয়, ঠিক আছে? বিরুদ্ধ পদ ব্যবহার করে আমরা এই বিষয়গুলো কি করি, ঠিক আছে? যার ফলে নতুন কোনো আমরা কিন্তু পাই না, তথ্য পাই না। এই জন্য কিন্তু এই ক্ষেত্রে তোমার যৌক্তিক বিভাগটা যৌক্তিক তোমার থেকে, দ্বিকটিক বিভাগ থেকে। সৃজনশীল 12তে দেখো বলা হচ্ছে যৌক্তিক বিভাগ কি আমরা জানি। তারপর দেখো ক্ষুদ্রতম উপজাতি একদম প্রথমে পড়ে এসেছি। গতে বলা হচ্ছে দৃশ্যকল্পে 1 কোন বিভাগ? দৃশ্যকল্পে 1 এ তোমার দেখো বলা হচ্ছে তোমার যৌক্তিক বিভাগ, ঠিক আছে? যৌক্তিক বিভাগের কথা এক্ষেত্রে বলা হয়েছে। তারপর যদি তোমার তারপর দেখো আমরা যদি যাই ঘতে যাই, ঘতে দেখো বলা হচ্ছে যথার্থতা। যথার্থ কি? মাছকে দেখো আঁশযুক্ত মাছ, মিঠা পানির মাছ, কাঁটাযুক্ত মাছ। তার মানে এই ক্ষেত্রে কিন্তু তাকে যে গুণটা, এই গুণের ভিত্তিতে তাকেই করা হয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু যথার্থ নয়, এটা যথার্থ নয়। কেন যথার্থ নয়? কারণ এই ক্ষেত্রে তোমার অনুযায়ী গুণগত যে তোমার কি বলো, গুণগত যে অনুপবর্তিটা 1 নং যে নিয়মটা আছে ওটার এর ফলে যেই অনুপবর্তিটা ঘটে সেটা ঘটেছে, এই জন্য এটা যথার্থ নয়। তারপর দেখো এক্ষেত্রে 13 নং সৃজনশীলে যৌক্তিক বিভাগের সংজ্ঞা। সংকর বিভাগ অনুপবর্তি বলতে কি বোঝায়? যৌক্তিক কোন ধরনের? ছক 1 এ কি কোন ধরনের যৌক্তিক বিভাগ অনুপবর্তি ঘটেছে? সভ্য মানুষ, অসভ্য মানুষ। ছক 1 এ কোন ধরনেরই ঘটেছে? যদি দেখো এক্ষেত্রে বলা হচ্ছে, এই ক্ষেত্রে তোমার কোনটা একদম আমরা শুরুতে বলে এসেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের উলম্ফন জনিত যে এইটা আছে, ঠিক আছে? কেন? তুমি যদি দেখো এক্ষেত্রে দেখো জীবের পরে কি আছে আমাদের? এক্ষেত্রে জীবের পরে তোমার থাকতে পারতো মানুষ, অমানুষ, কিংবা প্রাণী, অপ্রাণী। তারপর প্রাণীর মধ্যে থাকতে পারতো তোমার মানুষ, অমানুষ। কিন্তু এইগুলা কিছুই কোনো কিছুর বালাই নেই, শুধুমাত্র দেখো জীবের পরে একদম মানুষ এবং অমানুষ এই বিষয়টাতে এসে পড়েছে, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু এইভাবে হওয়া, এই জন্য কিন্তু এটা উলম্ফন জনিত তোমার যে অনুপবর্তিটা সেটা ঘটেছে। আর যদি আমরা ঘতে যাই, দেখো বলা হচ্ছে ছক 2 এর যৌক্তিক বিভাগ প্রক্রিয়াটি কি যথার্থ? ছক 2 এ কিন্তু এক্ষেত্রে দেখো দ্বিকটিক বিভাগের কথা বলা হয়েছে, ঠিক আছে? দ্বিকটিক বিভাগটা কি যথার্থ কিনা? এই ক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু যথার্থ, ঠিক আছে? কারণ এটা কিছু অসুবিধা আছে, ঠিক আছে? অসুবিধাগুলো আমরা আলোচনা করেছি, কিন্তু অসুবিধা থাকার ফলেও কিন্তু এটা কোনো যথার্থ, কারণ এটা যে নিয়মগুলো আছে আমাদের যৌক্তিক বিভাগের, ওই নিয়মগুলোকে কিন্তু এটা আমাদের ফলো করে, ঠিক আছে? এই জন্য কিন্তু এটা আমাদের যথার্থ যৌক্তিক বিভাগ। তারপর দেখো পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে ডিকোটমি শব্দটি কোন দুটি থেকে উদ্ভূত? এটা দেখো তোমাদের ডিকা শব্দটি ডিকা এবং টেমনো এই দুটি থেকে শব্দ থেকে এসেছে, ঠিক আছে? তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যৌক্তিক বিভাগের সীমা বলতে কি বোঝায়? যৌক্তিক বিভাগের সীমা কি? যৌক্তিক বিভাগ কি প্রথম এটা বলবা তুমি, তারপর পরের প্যারায় বলবা যে এটার আবশ্যিকভাবে কিছু আছে, নিয়ম আছে যেগুলোকে এটা অনুসরণ করতে হয়। এই নিয়মের বাইরে গিয়ে কিন্তু এটা করতে পারে না, ঠিক আছে? এই যে যৌক্তিক বিভাগ কিছু নিয়ম দ্বারা আবদ্ধ, ঠিক আছে? যে এই সীমানা দ্বারা 4টা নিয়ম বা 5টা নিয়ম 6টা নিয়ম দ্বারা আবদ্ধ, এই নিয়মের বাইরে যে যেতে পারে না, এটার সীমাবদ্ধতা। এটাকে মূলত যৌক্তিক বিভাগের সীমা বলা হচ্ছে, যে এর বাইরে সে অপারগ, এর বাইরে সে আর কিছু তোমার করতে পারে না। ঘতে দেখো বলা হচ্ছে ছক 1 এ কোন ধরনের প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে? ছক 1 এ কোনটা? এটা হচ্ছে আমাদের দ্বিকটিক, ঠিক আছে? দ্বিকটিক প্রক্রিয়া।
প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে। দেখো ঘতে বলা হচ্ছে ছক 2 এবং ছক 3 এর বিভাজন প্রক্রিয়ার সাথে যৌক্তিক বিভাগের পার্থক্য নিরূপণ করো। ছক 2 এ দেখো বলা হচ্ছে দোয়েল পাখি, দোয়েল পাখিকে ঠোঁট, চোখ, মাথা, লেজ অনুযায়ী, তার মানে এটা কোনটা অঙ্গগত, ঠিক আছে। আর এটা কোনটা, এটা দেখো লেবুকে রং, স্বাদ, আকার, গন্ধ, তার মানে এই ক্ষেত্রে গুণগত। এই অঙ্গগত এবং গুণগত এই বিষয় নিয়ে আমরা অলরেডি অনেকবার আলোচনা করেছি। তারপর দেখো পরবর্তী আজকের সর্বশেষ সৃজনশীলে বলা হচ্ছে যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি? যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে 6টি। তারপর দেখো দ্বিঘটিক বিভাগ বলতে কি বুঝে, এটা আমরা জানি দ্বিঘটিক। তারপর উদ্দীপকের চিত্রে মানুষ পদের যৌক্তিক বিভাজন কি সঠিক? মানুষ পদের দেখো সৎ মানুষ, লম্বা মানুষ বিভাজনটা সঠিক নয়, ঠিক আছে। কারণ আমরা জানি যে একই সময় একটি নিয়ম করতে হয়, যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী একই সময় একটি মূলনীতি অনুসরণ করে এই ক্ষেত্রেই করতে হয়, যেটা আমাদের এই ক্ষেত্রে ফলো করা হয়নি, অতএব এটা সঠিক নয়। তারপর ঘতে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? এক্ষেত্রে যেহেতু একের অধিক নিয়ম করা হয়েছে, তার মানে এক্ষেত্রে আমাদের সংকর যে অনুপপত্তিটা, সেই অনুপপত্তিটা এক্ষেত্রে আমাদের করা হয়েছে, ঠিক আছে, সংকর। তার মানে এটা এই অনুপপত্তিটা এক্ষেত্রে ঘটেছে। তো এই হচ্ছে মূলত আমাদের দেখো আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, শুধুমাত্র এই যৌক্তিক বিভাগ খুবই সহজ, অঙ্গগত, গুণগত, দ্বিঘটিক, যৌক্তিক বিভাগ সঠিক কিনা, এই কয়েকটা বিষয়ের উপরে কিন্তু আমাদের ঘুরে ফিরে সকল সৃজনশীল এসছে বিগত বছরের বোর্ডগুলোতে। তো আমরা যদি এই বিষয়গুলো শুধুমাত্র যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে রিভিশন দেই, তাহলে কিন্তু আমাদের এই অধ্যায় থেকে একটা সৃজনশীল কমন পাবো, এবং কিভাবে অ্যান্সার করতে হয় সেটাও বলে দিয়েছি। এইভাবে অ্যান্সার করলে কিন্তু তুমি একটা ফুল মার্কস 10-এর মধ্যে 9 কিংবা অ্যাটলিস্ট 8 পাওয়ার, কোনো ক্ষেত্রে 10-এ 10ও পাবা, ঠিক আছে। তো এই বিষয়টি আশা করি তোমরা লক্ষ্য রাখবা, ঠিক আছে। তো ধন্যবাদ।